ক্যানুলা, কারো চিনতে কোনো অসুবিধা নেই? এবার এটা আমি যদি ডেসক্রাইব করতে বলি তাহলে কেউ কি ডেসক্রাইব করতে পারবে? অলরেডি কেউ পড়েছে টুকটাক কিছু ইনস্ট্রুমেন্টেশন? এনিবডি? হ্যাঁ, এখানে দেখো, এখানে ফরচুনেটলি আমরা দুটো তিনটে আইভি গণনা এরা রেখেছি, ঠিক আছে। তাহলে এটা একটা আইভি গণনা পাচ্ছি, তাহলে গ্রিন আছে, এখানে কি পিঙ্ক আছে, এখানে কি ব্লু আছে। তো এই কালারগুলো কি কিসের জন্য? ইট ইজ দ্য গাইডেন্স অফ সাইজ, ঠিক আছে, ফর বেটার আইডেন্টিফিকেশন। যদি সব এক কালারের হতো, আগের যুগে কাচের হতো, তাহলে আমাদেরকে খুঁজে খুঁজে পড়ে পড়ে দেখতে হতো। এগুলোতেও পড়ে দেখার দরকার নেই, দূর থেকে যদি সিস্টার জি আনে বলো আরে ওটা না ওটা না ওটা না অন্যটা আনো, পিঙ্কটা আনো, ঠিক আছে। এই কারণে কালার গাইডেন্স। সো দিস ইজ দ্য পেরিফেরাল intravenous cannula. Simple. Peripheral intravenous cannula. It is not central cannula. It is peripheral cannula. So peripheral IVC, intravenous cannula. এর পার্টস আছে কিছু, ডেসক্রিপশনের মধ্যে পার্টস আছে, তাই তো? সাইজটা আমরা একটু পরে পড়ছি। পার্টসে কি কি পার্টস আছে দেখো, তোমরা মোটামুটি তিনটে লাইনে ভাগ করে নিতে পারো। রিসেন্টলি যদি কারো নতুন বাড়ি হয়ে থাকে, নতুন বাড়িতে পাইপের যে কানেক্টারগুলো থাকে, দেখেছো তো পাইপের কানেক্টার, সেটাকে বা দুটো লাইন যদি একই লাইনে থাকে সেটাকে আমরা কি বলে? লাইনস ইন লিউ, একই লাইনে। ঠিক তেমনি এখানে লিউয়ার থাকে বা কানেক্টার থাকে। সেই পার্টসগুলোর মধ্যে সবগুলোই সেলফ এক্সপ্লেনেটরি। দেখো একদম প্রথমে যেটা আছে এটা হলো লুয়ার লক প্লাগ, ক্যাপটা জাস্ট লুয়ার লক প্লাগ। তারপরে এই যে পার্টটা আছে দিস ইজ লিভার কানেক্টর, ঠিক আছে। এটা এখানে দেখতে পাচ্ছ না, সরি এটা লোয়ার কানেক্টর না, তারপরেরটা লোয়ার কানেক্টর, আমারও ভুলে গেছে। এইটাকে লিভার কানেক্টর বলে, এইটাকে, এটাই লিভার কানেক্টর হবে, এখানে ভুল আছে, এটাই লিভার কানেক্টর, ঠিক আছে। তারপরে উপরেরটা হলো নিডল গ্রিপ, এইটাকে আমরা নিডলটা ধরি সেই কারণে এটাকে বলে নিডল গ্রিপ। এইটা হলো উইংস যেটা দিয়ে আমরা ফিক্স করি, দেখতে পাচ্ছ এখানে নিডল গ্রিপ, লিভার কানেক্টর, এটা হবে ফ্ল্যাশব্যাক চেম্বার। ফ্ল্যাশব্যাক চেম্বার হলো যখন প্রসিডিওর আমরা দেখব তখন ভালো করে বুঝতে পারবো। যখনই আইভিসির মধ্যে আমরা জাস্ট যখন ঢুকে যাব তারপরে পরে এইখানে একদম ফর ক্যাপিলারি অ্যাকশন একটা চিঙ্ক অফ ব্লাড চলে আসবে এই জায়গাটায়, দিয়ে সেটা লাল হয়ে যাবে। আমাদের রক্ত লাল হওয়ার একটা সুবিধা রয়েছে, ইট ইজ ইজিলি ভিজিবল, রাইট? তো সঙ্গে সঙ্গে এই জায়গাটা লাল হয়ে যাবে। দিস ইজ দ্য গ্রেটেস্ট স্যাটিসফ্যাকশন ইউ ক্যান হ্যাভ ইন ইউর ফার্স্ট মান্থ অফ ইন্টার্নশিপ, ঠিক আছে। যদি আইভি ক্যানুলা করতে গিয়ে প্রথম অনেক ডিপি হবে, মানে ডুয়াল পাংচার, মানে ভেনের এক ওয়ালে গিয়ে লুমেন পার হয়ে অন্য ওয়ালে পার হয়ে তুমি টিস্যুতে চলে যাবে, তখন দেখবে এখানে জলের মতো জিনিস আসছে, দ্যাট ইজ টিস্যু ফ্লুইড, তাহলে ডাবল পাংচার হয়ে গেছে। তাহলে যদি ওখানে ব্লাড চলে আসে দেন ইউ আর অ্যাসিওরড কি ইট ইজ ইনসাইড দ্য ভেনাস লুমেন, সেই ক্ষেত্রে তখন আমরা কনফার্ম হই। সেই কারণে এটাকে বলে ফ্ল্যাশব্যাক চেম্বার, ব্লাডটা ফ্ল্যাশব্যাক করে। সেই কারণে এই যে চেম্বারটা, এই দুটোর মাঝের যে চেম্বারটা আছে, এটার আর এটার মাঝে যে চেম্বারটা দেখতে পাচ্ছি আমরা, সেটাকে বলে ফ্ল্যাশব্যাক চেম্বার। তারপরে আছে বাশিং বলে একটা সিস্টেম আছে এখানে, আর ইনজেকশন ক্যাপ আছে। এখানে যে ধরুন ফ্লুইড যাচ্ছে, এই ফ্লুইড চলা অবস্থাতে আমাদের কোনো ইমার্জেন্সি ড্রাগ দেওয়ার দরকার হতে পারে, তো এখানে একটা ঢাকনা সমেত একটা পোর্ট আছে, এখানে একটা ভালভ লাগানো আছে। যদি বেশি প্রেশার দিয়ে আমরা কোনো ফ্লুইড বা কোনো ড্রাগ দিই তাহলে ওই ভালভের থ্রু দিয়ে জিনিসটা ব্লাড সার্কুলেশনে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। এখান দিয়েও দিতে পারি কিন্তু সেটা ডিসকানেক্ট করতে হবে, তাহলে আমরা ডাইরেক্টলি এখান দিয়ে দেবো। আর তার সেই সময়টা আমাদের এই দিককার যে নলটা আছে সেটাকে ব্লক করে রাখতে হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি জিনিসগুলো হলে আরো ভালো হয়। তারপরে দিস ইজ দ্য ক্যাথেটার। ক্যাথেটার কোনটা? এটা না, এইটা ক্যাথেটার, যেটা ফ্ল্যাবি, ঠিক আছে। আর যেটা এই ক্যাথেটারটা তো সফট, তো সেটাকে স্টাউট রাখার জন্য বা স্টিফেন্ড রাখার জন্য তার ভেতরে একটা স্টিলেট আছে হুইচ ইজ হার্ড। সেই স্টিলেটটাও কিন্তু পোরাস, স্টিলেটটাও পোরাস বলেই তোমার ব্লাডটা এখানে চেম্বারে আসছে, ফ্ল্যাশব্যাক চেম্বারে, তাই না? সেই স্টিলেটের একটা কাজ আছে, আমরা পরে ডিসকাশন করছি সেটা।
তাহলে এইগুলো হলো মোটামুটি পার্টস অফ দ্য আইভি ক্যানুলা, মোটামোটা পার্টস। তাহলে লিভারটা নিয়ে আমাদের একটা কনফিউশন থাকলো যে ওয়েদার দিস ইজ লিভার অর দিস ইজ লিভার। আমার যতদূর মনে পড়ছে এটাও লিভার আমি জানি, আর আবার আমাকে কনফার্ম করতে হবে। এইটা হলো ফ্ল্যাশব্যাক চেম্বার, এটা হলো নিডল গ্রিপ। নিডল মানে এই যে নিডল, নিডলের গ্রিপ, স্টিলেট বা নিডল বলে এটাকে, তার গ্রিপ, ঠিক আছে। নিডলের মাঝে কি কোনো ছিদ্র থাকে? থাকে না, স্টিলেটের মাঝে ছিদ্র থাকে, তাই ইট ইজ বেটার টু সে স্টিলেট। আর এটা হলো ক্যাথেটার, যেটা সফট। এই দুটো হলো উইং, এখানে বাশিং বলে, যেটা মোহনা টাইপের যেখানে কানেকশন হচ্ছে সেটাকে বলে বাশিং। এটা হলো ইনজেকশন পোর্ট, ঠিক আছে। দিস আর দ্য পার্টস আইভি ক্যানুলার ডেসক্রিপশন বলতে পারো। হ্যাঁ, ওটা তোমাকে বোঝানোর জন্য বলছিলাম যে ধরো না কোনো একটা পেশেন্ট, এই সেম পেশেন্টেরই ফ্লুইড যাচ্ছে, হঠাৎ করে সেই সময় পেশেন্টের সিজার আসলো, খিচুনি আসলো, তাহলে আমাদের অ্যান্টিকনভালসেন্ট দিতে হবে। অ্যান্টিকনভালসেন্ট যেটা ইমিডিয়েটলি অ্যাক্টিং, যেটা সব থেকে শর্টেস্ট অ্যাক্টিং, সেটা হলো মিডাজোলাম বা লোরাজেপাম। লোরাজেপাম ইজ প্রিফার্ড, যদি সেটা আমাদের ওয়ার্ডে না থাকে আমরা মিডাজোলাম দিই। এবারে সেইটা যখন দেবো, তাহলে সেটা আমি যত তাড়াতাড়ি দিতে পারবো তত পেশেন্টের ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি হবে। এগুলো এক একটা মিনিট, এক একটা সেকেন্ড ম্যাটার করে। তাহলে এখানে আইভি ক্যানুলা দিয়ে এখানে ফ্লুইড যাচ্ছে, আইভি ফ্লুইড দিয়েছি, ওই সময় খিচুনি হচ্ছে, তাহলে আমি কি করলাম, এটা ইনসিটু আছে অলরেডি, এটা খুলে ঝটপট এখান দিয়ে চাপলাম, আর এখানে এই ধরনের এটা আইভি ক্যানুলা এখানে অ্যাটাচ করা আছে, তাহলে আইভি ক্যানুলাটা এরকম করে ভাঁজ করে দিলাম, তাহলে আইভি ক্যানুলা ব্লক হয়ে গেল। তার এইদিকে আর যে ড্রাগটা আমি পুশ করবো এখানে, সেটা এইদিকে আসবে না, সামনের দিকে যাবে, সেই কারণে এটা পুশ করে আমি এখানে ডাইরেক্টলি ব্লাডটা পাঠিয়ে দিতে পারি। এইটার হলো এটার ইউটিলিটি, ইনজেকশন পোর্টটার ইউটিলিটি, টু গিভ ড্রাগ ইন কন্টিনিউশন অর ইন আইভি কন্টিনিউশন। আইভি ফ্লুইডটাকে আমরা অবস্ট্রাক্ট না করেই কোনো একটা ড্রাগ বা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসপত্র মেডিকেশন আমরা দিতে পারি। ক্যালসিয়াম দেওয়ার দরকার হয় অনেক সময়, পটাশিয়াম আমরা ইউজুয়ালি এভাবে দিই না, পটাশিয়াম ফ্লো দিতে পারি, ঠিক আছে। সো দিস আর দ্য পার্টস অফ আইভি ক্যানুলা। এটা এখানে না, এটা এখানে ছিল। ওকে, পার্টসগুলো আমরা অতটা ধরি না, ঠিক আছে। মোটামুটি যেগুলো নিয়ে কনফিউশন নেই সেগুলো এ করতে পারো। এইবারে সাইজ গাইডে আসো। সাইজ গাইড একটু মনে রাখতে হবে, অ্যাটলিস্ট গ্রিন, পিঙ্ক আর ভায়োলেট, এগুলো তোমাদের আইএনআই সিইটি যেটা আছে বা এখন নিট পিজিতেও দেবে, এগুলোর ছবি দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কত কত গজের ক্যানুলা, ঠিক আছে। তো সেটা তোমাদের এই যে বাম দিকের যে আমি চার্টটা দিয়েছি, সেই চার্টটা মুখস্থ করতে হবে। সব থেকে উপরে আসছে অরেঞ্জ, দ্যাট ইজ 14 গেজ, 14 গেজ অরেঞ্জ। তারপরে গ্রে, দ্যাট ইজ 16 গেজ। তারপরে গ্রিন, ইট ইজ 18 গেজ। পিঙ্ক হলো 20 গেজ, ব্লু হলো 22 গেজ, ইয়েলো আমাদের এখানে নেই, দ্যাট ইজ 24 গেজ। ইন পেডিয়াট্রিক্স এনআইসিইউ বা পিআইসিইউ তে আমরা ইউজ করি পার্পল, বিশেষ করে এনআইসিইউ তে পার্পল ইউজ করতে হয়, একদম ছোট্ট এইটুকু, সেটা হলো 26 গেজ। যত বেশি গেজের নাম্বার বাড়বে তত বেশি ন্যারোয়ার হবে। এবার এই গেজটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? ইজ ইট ইন্টারনাল ডায়ামিটার অর এক্সটার্নাল ডায়ামিটার? কার এক্সটার্নাল ডায়ামিটার? একটা আইভি ক্যানুলার ক্ষেত্রে এক্সটার্নাল ডায়ামিটার বেশি ইম্পর্টেন্ট না ইন্টারনাল ডায়ামিটার বেশি ইম্পর্টেন্ট? ইন্টারনাল ডায়ামিটার বেশি ইম্পর্টেন্ট, কারণ কতটা ফ্লো যাবে, কতটা ম্যাক্সিমাম স্পিডে আমি ফ্লুইড দিতে পারবো, সেটা ডিপেন্ড করছে ইন্টারনাল ডায়ামিটারের উপর, সেই ফ্লোয়ের সূত্র ছিল। তো সেক্ষেত্রে ক্যানুলার ইন্টারনাল ডায়ামিটার will be nearly equal to stileted external diameter. So it is এটা হেয়ালি করে বলা হয় যে gauge defines or gauge defines the internal diameter of IV cannula or external diameter of stiletto. সিম্পল, কোনো কনফিউশন নেই, ঠিক আছে। এখান থেকে অনেক সময় এমসিকিউ কোশ্চেন দেয়, যত দিন যাচ্ছে তত বেশি কঠিন হয়ে যাচ্ছে নিট, বুঝতে পারছো? ওকে, সো এইটা তোমাদের মুখস্থ করতেই হবে। তাহলে এটা কত গেজ? 18 গেজ। এটা কত গেজ? 20 গেজ। এটা কত গেজ? ইট ইজ 22। 24 ইয়েলো, সেটা পিআইসিইউ তে ইউজ হয়, পিআইসিইউ তে। আর এনআইসিইউ তে কোনটা ইউজ হয়? পার্পল, 26 গেজ, ঠিক আছে। তো ডেসক্রিপশনের সাথে আমাদের গেজটাও মেনশন করতে হবে। সো আমরা বলবো দিস ইজ আ peripheral venous catheter or cannula of 18 gauge, right? Diameter সঙ্গে length, exactly length চেঞ্জ হয়, obviously length চেঞ্জ হয়। তুমি যদি গ্রিন দেখো
আর যদি ইয়েলো দেখো লেংথের অনেক তফাৎ রয়েছে, দেখো অনেক তফাৎ রয়েছে, তাই না? লেংথ চেঞ্জ হয়, যত বেশি কম গেজ হবে, যত বেশি হোয়াইট বোর হবে, তত বেশি লম্বা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন নতুন কিছু ডিসকভারি হয়েছে, অলদো ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। জাপানি টেকনোলজিস্টরা একটা করেছে যে এরকম স্টিলেটের দরকার হবে না, নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচারে এটা থাকবে স্টিফ, শক্ত, যেই বডি টেম্পারেচারে যাবে এটা হয়ে যাবে সফট, ঠিক আছে? দ্যাট ইজ ফ্যাসিনেটিং। এনিওয়ে, আমাদের বাজারে আসতে অনেক টাইম লাগবে এখন। সাইজ গাইড অলরেডি ডিসকাস করেছি, তাহলে গজ করেসপন্ডস টু দ্য এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য মেটাল নিডল and internal diameter of the plastic catheter. Internal diameter of the plastic catheter. Rate determine করে যত বেশি larger gauge তত বেশি slower flow rate, right? Flow rate তত বেশি কম হবে, যত বেশি lower gauge হবে তত বেশি high flow rate হবে। এই জিনিসগুলোর পারমুটেশন কম্বিনেশনে তোমাদের কোশ্চেন করতে পারে, ঠিক আছে? পরীক্ষার হলে এগুলোই গুলিয়ে যায়, ট্রুলি স্পিকিং প্রচন্ড গোলায়, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিকেশন না বললেও তোমরা জানো। তাহলে নাম্বার 1, টু গিভ আইভি ফ্লুইডস ইন এনি কন্ডিশন। সেখানে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে কোন কোন কন্ডিশন আমাদের লার্জ বোর ক্যাথেটার দিতে হবে। লার্জ বোর ক্যাথেটার মানে 14 গেজ বা 12 গেজ, রাইট? সেগুলো কখন দিতে হবে? যদি কোনো পেশেন্ট শকে থাকে বা সিভিয়ার হাইপোভলিমিয়াতে থাকে। শক আমরা বলবো না, শকের ডেফিনেশন কি? শকের ডেফিনেশন হলো যখন ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার পরেও পেশেন্টের ব্লাড প্রেশার ইমপ্রুভ করবে না, সেটাকে আমরা শক বলবো। যদি আফটার ফ্লুইড রিপ্লেসমেন্ট ব্লাড প্রেশার ইমপ্রুভ করে যায়, হাইপোটেনশন ইমপ্রুভ করে যায়, দ্যাট ইজ অনলি হাইপোটেনশন, নট শক, ঠিক আছে? তাহলে ইট ইজ বেটার টু সে সিভিয়ার হাইপোটেনশন, ইউ ক্যান সে লাইক দ্যাট। কখন কখন হবে? কোনো বার্নের পেশেন্ট বা কোনো অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিসের পেশেন্ট বা কোনো ফিভারের পেশেন্ট যারা অনেকক্ষণ ধরে ফিভার ছিল, বা যে কোনো পেশেন্ট উইথ রেসপিরেটরি ইনক্রিজ রেসপিরেটরি রেট, যত বেশি রেসপিরেটরি রেট বাড়বে, সেটা ইভেন ভেরি ইনোকুয়াস কোনো একটা অ্যাংশাস পেশেন্ট, সে যদি গত 2 ঘন্টা ধরে বেশি বেশি শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে কি হবে? শ্বাস দিয়ে তো খালি বায়ু যাচ্ছে না, not only nitrogen, oxygen, carbon dioxide, there is water as well. So যত বেশি ওয়াটার যাবে তত বেশি হাইপোটেনশন হবে, হাইপোভলিমিয়া হতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের ডিহাইড্রেশন হতে পারে, তখনও আমাদের লার্জ বোর আইভি ক্যানুলা দিতে হতে পারে। এনি পেশেন্ট অফ অ্যাক্সিডেন্ট, যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, যদি হিউজ ব্লাড ভলিউম লস হয়, তাহলে আমাদের লার্জ বোর ক্যানুলা দিতে হয়। ইউজুয়ালি দুটো দিতে হয়, একটা এই সাইডে একটা এই সাইডে, ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে। পেশেন্ট যদি ডিকেএ হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সেখানে পেশেন্টের আইভি ফ্লুইড দেওয়ার জন্য আমাদের দুটো লার্জ বোর ক্যানুলা একসাথে পুশ করতে হয়, কারণ সেখানেও আমাদের খুব ফাস্ট ফ্লুইড দিতে হয় পেশেন্টকে। সেখানে মেনলি ডেফিসিট হয় ফ্লুইডের, ইনসুলিনের ডেফিসিটটা সেকেন্ডারি, প্রাইমারি ডেফিসিট ইজ অফ ফ্লুইড। কেন ফ্লুইড ডেফিসিয়েন্সি হয় ডিকেএতে? হাইপারগ্লাইসেমিয়া হলে ইউরিন দিয়ে অসমোটিক ডায়ালিসিস হয়, তাহলে শরীর থেকে জল ক্রমাগত বেরিয়ে যাচ্ছে, এবার সেটা ওভার 3 days 4 days 5 days হচ্ছে, সেই কোনো পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে প্রেজেন্ট করে। দ্য প্রাইমারি মোটো ইন ডিকে ইজ টু ট্রিট ডিহাইড্রেশন, রাইট? আচ্ছা, ইন হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা, সেখানেও ডিউ টু হাইপারগ্লাইসেমিয়া একটা আমাদের ডিহাইড্রেশন ডেফিসিট হতে পারে। ইন ডিকে ফ্লুইড ডেফিসিট কত হয়? এনিবডি? 8 থেকে 11 লিটার, 8 to 11 লিটার। ইন হং হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা ইট ইজ ফার মোর, আরও বেশি, সেটা ইউজুয়ালি 11 to 14 লিটার 16 লিটার অব দি ফ্লুইড ডেফিসিট হতে পারে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো আর্জেন্ট টু অ্যাট দ্য আইভি ক্যানুলা ইন বোথ আর্ম, দুটো হাতেই আইভি ফ্লুইড দেওয়ার এতটাই প্রয়োজনীয়তা। তাহলে নাম্বার 1 ইন্ডিকেশন ইজ র্যাপিড ভলিউম রিপ্লেসমেন্ট থেরাপি, রাইট? নাম্বার 1. Number 2, IV medication. Definitely most of the medications that is useful in critical cases, যেখানে পেশেন্ট মুখ দিয়ে নিতে পারছে না, বা যেখানে আমাদের খুব প্রম্পট রেসপন্স দরকার হয়, বা যেখানে পেশেন্ট ওরালি নিতে পারছে না, কিছু কিছু ড্রাগ কোনো ওরাল প্রিপারেশন নেই আমাদের, কেবলমাত্র আইভি প্রিপারেশনই আছে, যেগুলো ওরাল, যে আমাদের গাটের এনজাইম দিয়ে যেগুলো ডিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত ড্রাগগুলো আমাদের সব কি আইভি দিতে হবে। ভ্যানকোমাইসিন আমাদের আইভি দিতে হবে। যদি আমাদের গ্রাম পজিটিভ কোনো ইনফেকশন হয় বডির অন্য কোথাও, তাহলে ভ্যানকোমাইসিনের তো কোনো অবজারভেশন হয় না, তাহলে আমাদের আইভি দিতে হবে ভ্যানকোমাইসিন। কিন্তু যদি কোনো পেশেন্টের সিডোমোনাস কোলাইটিস হয়, যেটা গাটের ইনফেকশন, সেখানে ভ্যানকোমাইসিন আমরা দিই, সেটা কি দেবো? ওরাল দেবো, তাই না? তো আমাদের যে কোনো আইভি মেডিকেশন দেওয়ার জন্য, কেমোথেরাপিটিক ড্রাগস দেওয়ার জন্য আমাদের আইভি ক্যানুলা দরকার হতে পারে।
IV নিউট্রিশনাল সাপোর্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। নিউট্রিশনাল সাপোর্ট ইউজুয়ালি আমরা পেরিফেরাল আইভি ক্যানুলা দিয়ে দিই না, আমাদের সেন্ট্রাল আইভি ক্যানুলা লাগে, সেন্ট্রাল আইভি ক্যানুলা লাগে। কারণ টোটাল প্যারেন্টাল নিউট্রিশন কি জিনিস জানো? টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, যখন পেশেন্ট দীর্ঘদিন ধরে মুখ দিয়ে খাবার গ্রহণ করতে পারে না ডিউ টু এনি কজ, গ্যাস্ট্রিক সার্জারি বা শর্ট বাউল সিনড্রোম বা যে কোনো কারণে যদি মুখ দিয়ে খাবার না নিতে পারে, তখন আমাদের যত খাবারের যে নিউট্রিয়েন্ট সেগুলো যে সব থেকে সিম্পলেস্ট ফর্ম, যেটা অ্যাবজর্বেবল ফর্ম, নট অ্যাবজর্বেবল পারসে, যেটা ডাইরেক্টলি ব্লাডে যে ফর্মটা থাকে আমাদের, সেটা আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট দিই। ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, সিম্পল কার্বোহাইড্রেট, সেইগুলো প্লাস মাইক্রো নিউট্রিয়েন্ট, চাইলোমাইক্রোন লাইক মানে ফ্যাট সাপ্লিমেন্টস, এই সমস্ত জিনিসগুলো ডাইরেক্টলি আমরা ভেন দিয়ে দিই। সেটা কিন্তু ইউজুয়ালি আমরা সেন্ট্রাল লাইন দিয়ে দিই, নট পেরিফেরাল লাইন। তো নিউট্রিশনাল সাপোর্টের জন্য আমরা দিতে পারি। ইভেন নট অনলি টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, অনেক সময় আমাদের পেশেন্ট কি পেশেন্ট নিয়ারলি 2 weeks ক্যান সার্ভাইভ উইদাউট ফুড, রাইট? যদি আমরা কোনো ক্যালোরি নাও দিই তাও পেশেন্ট 2 সপ্তাহ সার্ভাইভ করে রাখতে পারবে। কিন্তু সেই 2 সপ্তাহ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো, মাল্টিভিটামিন যে ইনজেকশনগুলো, সেগুলো আমাদের আইভি ক্যানুলা দিয়ে দিতে হতে পারে। আইভি ব্লাড অর ব্লাড প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন সিম্পল, সেখানে আমাদের যত হোয়াইট বোর্ড হবে তত বেশি সুবিধা। ব্লাডটা এমনি তো থিকার সাবস্টেন্স, ডিসকাস জিনিস, তো সেক্ষেত্রে আমাদের হোয়াইট বোর্ড ক্যানুলা লাগে, আমরা ইউজুয়ালি দিই, অনেক মোটা দিই, সেটা 10 গেজ বা 12 গেজ এরকম দেওয়া হয়। তো ব্লাড প্রোডাক্টস নট অনলি পিআরবিসি বাট এফএফপি, প্লেটলেট, যাই হোক সেগুলো আমরা আইভি ক্যানুলা দিয়ে দিতে পারি। অ্যান্ড যেটা আমরা বলছিলাম রেডিওলজিক্যাল যে কোনো কন্ট্রাস্ট, যেমন সিটি স্ক্যান বা এমআরআই যে কন্ট্রাস্ট, সেটা আমরা আইভি ক্যানুলা দিয়ে দিতে পারি। ঠিক আছে। আর একটা ইন্ডিকেশন, আমাদের অনেক সময় ওয়ার্ডে লাম্বার পাংচার নিডল থাকে না, ঠিক আছে? সো this can be used as lumbar puncture needle. বেসিক্যালি আমি যেখানে পিজি করেছি সেখানে বেশিরভাগ দিন আমাদের এটা দিয়ে করতে হতো, তাড়াহুড়ো, আমাকে তাড়াতাড়ি আরো 10খানা পেশেন্টদের কাজ বাকি আছে, এই কোথায় লাম্বার পাংচার নিডল খুঁজতে যাবে, এই ওর কোনো অসুবিধা নেই করতে, ঠিক আছে? এটা দিয়ে আমরা করতাম। Now what are the contraindication? Contraindication nothing, সেরকম কোনো অ্যাজ কন্ট্রাইন্ডিকেশন নাই, তুমি চোখে দেখে করলেই হলো। বা যদি কোনো একটা জায়গাতে দেখে অলরেডি ঘা হয়ে আছে, আলসার হয়ে আছে, তো ডেফিনেটলি তুমি সেখান দিয়ে দেবে না আইভি ক্যানুলা। আচ্ছা, একটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, যে কোনো একটা লিম্ব যদি প্যারেটিক হয়, প্যারেসিস, হেমিপ্যারেসিস, ধরুন লেফট সাইডেড হেমিপ্যারেসিস হয়ে আছে, তাহলে আমরা সেই দিকে লিম্বগুলো অ্যাভয়েড করবো। কেন অ্যাভয়েড করবো? যদি পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে কোনো একটা জায়গায়, নাম্বার 1 পেন সেন্সেশন, তাহলে যেমন বিভিন্ন যে কমপ্লিকেশনসগুলো হয়, বিভিন্ন কমপ্লিকেশন লাইক থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে বা থ্রম্বোসিস হতে পারে, তাহলে তো সেগুলোতে ইউজুয়ালি কি পেশেন্ট পেন কমপ্লেন করবে, তাহলে আমরা হয়তো কিছুই জানতে পারবো না, অথচ পেশেন্টের সেই থ্রম্বোফ্লেবাইটিস সেখান থেকে সিস্টেমিক সেপসিস হয়ে পেশেন্ট অনেক খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এমন কোনো লিম্বে দিব না যেখানে পেশেন্ট অলরেডি প্যারেটিক অর প্যারালাইসিস ডেভেলপ করেছে, সেই সমস্ত জায়গাতে। আরেকটা আমরা কন্ট্রাইন্ডিকেশন ফলো করা উচিত, পায়ে কখনো আইভি ক্যানুলা করবো না, এটা সাইটের একটা রেস্ট্রিকশন, এটা আইভি ক্যানুলা অ্যাজ কন্ট্রাইন্ডিকেশন নাই। সাইটে পায়ে কেন করবো না? কারণ বেশিরভাগ পেশেন্ট যদি আমরা পায়ে করি তাহলে আমরা তার মোবিলিটিটাকে ফোর্সফুলি রিডিউস করে দিচ্ছি। পায়ে যদি কারো ক্যানুলা থাকে সে তো হাঁটাচলা করতে পারবে না, হাতেই থাকলে তাও একটু হাঁটাচলা করতে পারবে বা পা নাড়াতে পারবে। তাহলে কোনো পেশেন্ট যে সিক পেশেন্ট, যে হসপিটালে ভর্তি হয়ে আছে, বা ধরুন না কোনো প্রেগনেন্ট পেশেন্ট বা পেশেন্ট অন এসিপি, তারা অলরেডি হাইপার কোয়াগুলেবল কন্ডিশনে আছে, তো কোনো পেশেন্টের ধরুন নেক এই ফ্র্যাকচার নেক অফ ফিমার সার্জারি হয়েছে, তাহলে ইটসেলফ themselves are prone to thrombosis, তাই না, বা ডিপ ভেন থ্রম্বোসিস। এবার সেক্ষেত্রে যদি আমরা পাটাকে আরো বেশি ইমোবিলাইজ করে দিই বা আইভি ক্যানুলেশন, তাহলে এটা আরো বেশি ডেট্রিমেন্টাল হবে। সেই কারণে আমরা কখনোই মানে একদম লাস্ট রিসর্ট পায়ে বা মানে অ্যাভয়েড করাই ভালো। নেভার ডু ক্যানুলেশন ইন লেগ ভেন্স, রাইট? নাও কামিং টু দ্য প্রসিডিওর। এগুলো খুব ছোট ছোট লেখা, পড়ার দরকারও নেই, ঠিক আছে? প্রসিডিওর কে করেছে কখনো বা কেউ দেখেছে আইভি ক্যানুলা করতে? দেখুন না, ঠিক আছে, ওটা দেখেছো, ওকে। প্রথমে একবার দুবার দেখতে হবে, তারপর তোমাদের নিজেদেরকেই করতে হবে। তো যেগুলো কমন জিনিস, যে কোনো প্রসিডিওরের আগে কি কি লাগে? গ্লাভস লাগে, ডক্টরের গ্লাভস লাগে, তাই না? আর কিছু অ্যান্টিসেপটিক সলিউশন লাগে, তাই তো? একটা টুর্নিকেট লাগে, আইভি ক্যানুলার জন্য একটা টুর্নিকেট লাগে। আর অ্যানাস্থেটিক্স, লোকালি অ্যানাস্থেটিক্স লাগে, যাতে
পেইনটা কম হয়। আর একটা ইনজেকশন সিরিঞ্জ ফিল্ড উইথ নর্মাল স্যালাইন লাগে, একটা ইনজেকশন সিরিঞ্জ ফিল্ড উইথ নর্মাল স্যালাইন লাগে। আর কি লাগবে? এই আইভি ক্যানুলা লাগে, আমরা একটা দুটো তিনটে আইভি ক্যানুলা নিয়ে যাব সাইটে। আর কি লাগবে? আইভি ক্যানুলাটাকে ফিক্স করার জন্য আমাদের স্টিকি টেপ লাগবে, তাই তো? টেগাডাম বা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, বা আমরা লিউকোপ্লাস্ট দিয়ে ফিক্স করতে পারি, বা ডায়নাপ্লাস বলে একটা জিনিস হয় যেটা অরেঞ্জ কালারের, সেটা দিয়েও ফিক্স করতে পারি। বা টিপিক্যালি আইভি ক্যানুলা ফিক্সিটার হিসাবে ওই টিপিক্যাল শেপের জিনিসপত্র পাওয়া যায়, যেটা এইভাবে ওপর দিয়ে একটা যাবে আর সাইড দিয়ে একটা যাবে, এরকম একটা আঠা পাওয়া যায়। যদি কারো নিয়ার রিলেটিভস বা নিজে হসপিটালে ভর্তি থাকো তাহলে দেখে থাকবে, আইভি ক্যানুলা ফিক্সিটার পাওয়া যায়। তো মোটামুটি এই সমস্ত জিনিসগুলো লাগবে। তো প্রসিডিউর কিভাবে করব? সব থেকে আগে আমাদের ভেইনের সিলেকশন করতে হবে, তাই তো? ভেইনের সিলেকশন করতে হবে। তো সিলেকশনের মধ্যে অলরেডি আমরা বলে দিয়েছি যে যদি কোনো হেমিপ্যারেসিস পেশেন্ট হয়, বা যদি কোনো চান্স থাকে যে ওই লিম্বটা অলরেডি কম মুভ করছে, তাহলে সেই জায়গাতে আমরা আইভি ক্যানুলা দেবো না। বা যদি অলরেডি বার্ন হয়ে থাকে, এটা তো কমন সেন্স, তাই না? তাও অনেক সময় আমাদের ভুল হয়ে যায় চালানোর সময়। তো ইউজুয়ালি আমরা নর্মাল হ্যান্ডে করবো। যদি দুটো হ্যান্ডে ঠিকঠাক থাকে, তাহলে কোন হ্যান্ডে করব? নন ডমিনেন্ট হ্যান্ডে। ডেফিনেটলি ডমিনেন্ট হ্যান্ডকে আমরা ফ্রি রাখার চেষ্টা করবো, তাহলে নন ডমিনেন্ট হ্যান্ডে করবো। আচ্ছা, কোন ভেইনে করব? ইউজুয়ালি অ্যান্টিকিউবিটাল ফসাতে, বেসিলিক বা সেফালিক, যে কোনো একটা, নো চয়েস, যে কোনো একটাতে তুমি করতে পারো। এবারে ধরো না কোন একটা পেশেন্ট যদি অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস নিয়ে আসে বা ফিভার নিয়ে আসে, সে হয়তো 3 দিন 4 দিন আইভি ফ্লুইড পাওয়ার পরে তার ক্যানুলাটা সরে যাবে। কিন্তু কোনো পেশেন্ট যদি ক্রনিক কোনো ডিজিজ নিয়ে আসে, যাকে হয়তো 10 দিন 12 দিন 14 দিন ভর্তি রাখতে হতে পারে, তো সেক্ষেত্রে আমরা যদি অলরেডি প্রক্সিমালি কোনো একটা ভেইনকে ফুটিয়ে দিই, এবার ভেন ফুটিয়ে দেওয়া মানে কি, সেটা তুমি ম্যাক্সিমাম 3 দিন 4 দিন 5 দিন ইউজ করতে পারবে, তারপরে কেন ইউজ করতে পারবে না? তার কারণ ওখানে লোকাল রিঅ্যাকশন হয়, সেখানে ভেসেলসটা আস্তে আস্তে থ্রোমোফ্লেবাইটিস হয়ে বুঝে যায় বা ক্লট ফর্ম করে যায়, দিয়ে আমাদের সেই ক্যানুলাটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গাতে দিতে হয়। এবারে তুমি ভাবো, অলরেডি যদি এখানে তুমি ব্লক করে দাও, তাহলে এই ডিস্টাল ভেনগুলোকে আর কাজে পাবে না, কারণ তারা তো ওর থ্রু দিয়ে ড্রেন করছে। তো সেক্ষেত্রে যদি তুমি প্রোঅ্যাক্টিভলি ভাবতে পারো যে পেশেন্টের বেশি দিন আইভি মেডিকেশনস বা ফ্লুইড লাগবে, সেক্ষেত্রে উই ট্রাই টু প্রিজার্ভ সেফিলিক অ্যান্ড বেসালিক ভেন ফর লেটার ইনস্ট্রুমেন্টেশন। আমরা প্রথমে এই যে ডরসামে যে আমাদের ভেনাস আর্চ আছে, সেখানকার যে বিভিন্ন ভেনাস ছোট ছোট ব্রাঞ্চগুলো আছে, সেগুলোকে আমরা টার্গেট করব। ঠিক আছে? আচ্ছা, ভেন সিলেকশন হয়ে গেছে, এরপরে আমরা ক্যানুলেশন করব। যদি ইমার্জেন্সি সিচুয়েশন না থাকে, যদি ইলেকট্রিক প্রসিডিওর হয়, ইমার্জেন্সিতে তো তুমি অ্যানাস্থেসিয়া দেবে না, আমরা কেউই দিই না, ইভেন ওয়ার্ডেও দিই না, কিন্তু আইডিয়ালি দেওয়া উচিত টু রিডিউস দ্য পেইন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি দিই? লোকাল অ্যানাস্থেটিক্স, মোটামুটি অ্যারাউন্ড 25 to 30 মিনিটস আগে একটা লিগনুকেন লোকাল অ্যানাস্থেটিক্স ওখানে জেল লাগিয়ে দিই, যাতে কিছুটা পেশেন্ট পেন রিডিউস হয়, পেন ফিল কম করে। কারণ এটার উপরে অনেক ম্যাটার করছে। পেশেন্ট যদি শক্তপোক্ত না হয়, হাতটা সরিয়ে দিল, ওই ভেনটাও গেল সাথে সাথে, তুমি ওই ভেনে আর করতে পারবে না, দ্বিতীয় ভেনে করতে হবে, অন্য কোনো ভেনে করতে হবে, তাহলে অপশন কমে যাবে। তো যদি সম্ভব হয় পেনলেস প্রসিডিওর করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আধ ঘন্টা আগে অলরেডি জায়গাটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে কভার করে দিয়েছি, জাস্ট টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিলেই হবে। তারপরে আমরা আধা ঘন্টা পরে গেলাম, ভেন সিলেকশন করা হয়ে গেছে, তারপরে আমরা এবার জায়গাটা ক্লোরহেক্সিডিন বা অ্যাবসলিউট অ্যালকোহল দিয়ে মুছে স্টেরিলাইজ করলাম। নিজেরা গ্লাভস পরে নিয়েছি, মাস্ক পরে নিয়েছি, দিয়ে স্টেরিলাইজ করলাম। স্টেরিলাইজ করার পরে আইভি ক্যানুলাটা খুললাম, সব কিছু রেডি আছে, নর্মাল স্যালাইন 10 ml সিরিঞ্জে রেডি আছে, টেগাডামগুলো প্যাকেট থেকে খুলে রেডি করে রেখেছি, আর আইভি ক্যানুলা আমি খুলে রেডি করে রেখেছি। সো তোমার হোল্ডিংটা হবে এইরকম। উইংসের প্রয়োজনীয়তা এটা এখানে, উইংসটা এইভাবে হোল্ড করতে হবে। উইংসটা না থাকলে আমরা কিভাবে হোল্ড করতাম? এভাবে হোল্ড করতাম। সো দিস ইজ নট দ্য ওয়ে, এইভাবে হোল্ড করবো। অ্যাঙ্গেলটা কিরকম হবে? এরকম হবে না, 90 হবে। কতটা ডিগ্রি হবে? যদি সুপারফিশিয়াল ভেন হয়, এখানে যে ভেনগুলো সব সুপারফিশিয়াল, এবার কোনো পেশেন্টে যদি ভেন না পাও, তাহলে হয়তো আরো ডিপার ভেনগুলোতে করতে হতে পারে, তখন একটু অ্যাঙ্গেলটা আমরা বাড়াতে পারি, 30 ডিগ্রি 35 ডিগ্রি করতে পারি। ইউজুয়ালি আমরা 10 থেকে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেন যেরকম ভাবে ল্যান্ড করে, সেরকম ভাবে আমরা এটাকে ঘুষাবো। ঠিক আছে? তো ইউজুয়ালি দ্য অ্যাঙ্গেল শুড বি 10 to 25 ডিগ্রি অ্যাঙ্গেল, জাস্ট, সেটা মোর দ্যান এনাফ। যে অ্যাঙ্গেল এত কিছু আমরা বলছি থিওরিতে, প্র্যাকটিক্যালি দেখবে ঠিক নিজেই বুঝে যাবে কতটা কোন অ্যাঙ্গেল করতে হয়। তারপরে ভেনটা সিলেক্ট করা হয়ে গেছে, তারপর আমরা ইন্ট্রোডিউস করব। যেই
চিঙ্ক অফ ব্লাড, এখানে যে চেম্বার আছে ফ্ল্যাশব্যাক চেম্বার যেখানে দেখতে পাবো, তখন আমরা আর একটু ইন্ট্রোডিউস করে যখনই ফ্ল্যাশব্যাক চেম্বারে ব্লাড দেখতে পাবো তখনই যেটা 10 to 15 ডিগ্রি ছিল সেটা হরাইজন্টাল করে দেবো, দিয়ে একটু সামনের দিকে পুশ করবো, মানে যেই ব্লাড চলে আসবে মানে আমরা লুমেনে পৌঁছে গেছি ভেনের, ঠিক কমন সেন্স, লুমেনে পৌঁছে গেছি, তারপরে হরাইজন্টাল করে আরেকটু সামনে এগিয়ে দেবো, তাহলে ভেনের লুমেনের মধ্যেই আরো একটু সামনে চলে গেল, পুরো হরাইজন্টাল করতে গিয়ে উপর দিকে করে দিও না, যাতে একটু জাস্ট অ্যাঙ্গেল থাকে, সামনের দিকে ইন্ট্রোডিউস করলাম, তারপর আমরা স্টিলেটটা সরিয়ে নেব, কারণ স্টিলেট সমেত যদি আরো ঢোকাই তাহলে আবার ভেন পাংচার হতে পারে, লুমেনটা ইনজিউর্ড হতে পারে, সেক্ষেত্রে স্টিলেটটা সরিয়ে নেব, তাহলে এটা সফট হয়ে গেল, তো অলরেডি তো লুমেনেই আছে, লুমেনের মধ্যে তো ইন্ট্রোডিউস করতে গিয়ে বেশি রেজিস্ট্যান্স ফিল করতে হবে না ওকে, তারপর আমরা আস্তে করে ঠেলে দিলাম, দিয়ে স্কিনের সাথে এটা স্ন্যাগলি ফিট হয়ে গেল, ভেতর এই পার্টটা পুরোটা ভেতরে আছে, এই পার্টটা স্কিনের উপরে থাকলো, এরপরে আমরা যে ডায়নাপ্লাস্ট আছে বা ফিক্সেটার আছে সেই ফিক্সেটারের আঠা করে উপরে একটা লাগালাম, তলে একটা লাগালাম, আইভি ক্যানুলা অ্যাড করলাম, যদি মিন হলে আমাদের দরকার হয় যে ব্লাড কালেক্ট করতে হবে, ব্লাড স্যাম্পল, তাহলে আমরা আইভি ক্যানুলা কানেক্ট করার আগে এখান দিয়ে টপ 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 করে ব্লাড পড়তে লাগবে, সে ব্লাডটা আমরা ভ্যাকুটেনার আছে সেই ভ্যাকুটেনার আমরা ব্লাড স্যাম্পল কালেক্ট করে নিতে পারি, বেশি স্যাম্পল কালেক্ট করা যায় না কারণ তার আগে ক্লট হয়ে যায় এখানে, তো ইউজুয়ালি আমরা একটা দুটো অ্যাটলিস্ট দুখানা, একটা ডিটিএভাল একটা ক্লট ভাল আরামসে এখানে কালেক্ট করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, ফিক্স করে দিলাম, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট এর পরের স্টেপ, এই যে স্টিলেটটা, সেই স্টিলেটটা বেড সাইডে রাখবে না, ইট ক্যান কস্ট ইউর রেজিস্ট্রেশন, যে প্রফেশনাল রেজিস্ট্রেশন পাও ইন্টার্নশিপে সেটাও ক্যান্সেল হয়ে যেতে পারে, কারণ এই প্রিক যদি বেড সাইডে রেখে দাও, হয় তোমার ফ্রেন্ড বা স্টাফ বা যদি পেশেন্ট এটা নিচে ফেলে তাহলে নিডল স্টিক হয়ে যাবে, অ্যান্ড নিডল স্টিক ইনজুরি ইজ কোয়াইট কমন, এবং সেটা এই অসাবধানতার জন্যই হয়, এবং এই নিডল কখনো ফুটবেও না, কারণ তুমি জানো না কোন পেশেন্টের বেডে এয়ার ম্যাট্রেস লাগানো আছে, যে পেশেন্টগুলো নিজে থেকে চলাফেরা করতে পারে না তাদের বেডে এয়ার ম্যাট্রেস বা ওয়াটার ম্যাট্রেস লাগানো থাকে, যাতে ওয়াটারটা একটা লেয়ারে ইনফ্লেক্ট করে একটা লেয়ারে ডিফ্লেক্ট করে, এবার যদি তুমি এভাবে গুজে দাও তাহলে কি হবে, পুরো ম্যাট্রেসটা লিক হয়ে যাবে, and it cost around 2500, পেশেন্ট ছাড়বে না, মানে আমাকে দাও, কিনে দাও, ঠিক আছে, তো কখনোই বুঝবে না, আমরাও করেছি বুঝেছি, কিন্তু কনফার্ম হয়ে বুঝেছি যে হ্যাঁ এটা তুলোর আছে, ঠিক আছে, এবার তাড়াহুড়োর সময় যদি খেয়াল না থাকে তাহলে you can puncture the air mattress, রাইট, সো ওই প্র্যাকটিসটা অ্যাভয়েড করতে হবে, এইটা ডিসকার্ড করা সব থেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা যদি ডিসকার্ড না করো অনেক হাঙ্গামা হবে, কারণ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট অফ কন্ট্রোলিং ডিজিজ ফ্রম হসপিটাল সোর্সেস, রাইট, তো আমরা এইটাকে ডিসকার্ড করব, কোন কোন কন্টেনারে ডিসকার্ড করব, হোয়াইট, এক্স্যাক্টলি, ভেরি গুড, হোয়াইট যে কন্টেনার আছে সেই কন্টেনারের সার্ভসগুলো ডিসকার্ড করতে হয়, তো সেখানে আমরা ডিসকার্ড করব, ঠিক আছে, তারপরে আমাদের পুরো প্রসিডিউরটা কমপ্লিট হলো, যতক্ষণ এইটা ডিসকার্ড করছে ততক্ষণ অবধি প্রসিডিউরটা কমপ্লিট হলো না, তোমরা প্রত্যেকে ইন্টার্নশিপ করবে, এই ভুলটা যেন তোমাদের কখনো না হয়, ঠিক আছে, কারণ নিডল স্টিক ইনজুরি হয়ে গেলে যদি কারো হয়ে থাকে বা হবে নিশ্চয় প্রচন্ড টেনশন লাগে, কোন পেশেন্টের এইচআইভি ছিল কিনা, ঠিক আছে, তো ডেফিনেটলি নিডল স্টিক ইনজুরি অ্যাভয়েড করতে হবে, তার জন্য এই জিনিসগুলো এত গুরুত্বপূর্ণ, সো দিস ইজ দ্য হোল প্রসিডিউর, এবারে এটা যতটা সহজ মনে হচ্ছে it is not so easy for initial 5 or 6 days, তারপর it is definitely it will become easy, যদি কঠিন হয় তখন কি করব, যদি কঠিন হয় তখন কি করব, হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই যে আমরা যেই ভেন দেখতে পেলাম তখন কি ভেনে আমরা ঢুকিয়ে দেবো, হয়ে যাবে না, অনেক সময় আমরা ভেনই দেখতে পাই না, তো প্রত্যেকটা পেশেন্টের প্রি রিকুইজিট হিসেবে আমরা টুর্নিকেট বলেছিলাম, সেই টুর্নিকেটটা এখানে আমাদের লাগাতেই হবে, এটা আমি বলতে ভুলে গেছি, টুর্নিকেটটা লাগাতে হবে, টুর্নিকেটটা কতটা প্রেসারে লাগাবো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা একটা কোয়েশ্চেন হয়, কতটা প্রেসারে লাগাবো, মোর দ্যান সিস্টোলিক ব্লাড প্রেসার, লেস দ্যান সিস্টোলিক ব্লাড প্রেসার, লেস দ্যান ভেনাস ব্লাড প্রেসার, হাউ মাচ, মোর দ্যান ভেনাস ব্লাড প্রেসার, চারখানা অপশন আছে, মোর দ্যান ভেনাস ব্লাড প্রেসার, আমাদের অনেকে আমরা অত্যন্ত জোরে চিপে করি, গ্যাংগ্রিন হবে না, গ্যাংগ্রিনের জন্য টাইম লাগে, কি সমস্যা হবে, সমস্যা হলো ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হয়ে যাবে, আমার ধরো না ওই ব্লাডটা আমি ইমার্জেন্সি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম পাঠাতে চাইছি, এবার যে পেশেন্টের অলরেডি এখানে মাসল তুমি ক্রাশ করে দিচ্ছ তাহলে লোকালি সেই জায়গাতে কি হবে, পটাশিয়াম বেড়ে যাবে, ইন্টারসেলুলার যে আয়নগুলো আছে ফসফেট বেড়ে যাবে, ক্যালসিয়াম বেড়ে যাবে, যত ইন্টারসেলুলার আয়ন সবগুলো বেড়ে যাবে এরোনিয়াসলি, সেই কারণে
আমরা প্রেশারটা অপটিমাম রাখবো, কখনোই সিস্টোলিক ব্লাড প্রেসারের উপরে রাখবো না, ইভেন ডায়াস্টোলিক ব্লাড প্রেসারের উপরে রাখবো না, জাস্ট ভেনাস যে প্রেসার তার থেকে একটু বেশি রাখবো। কত? 30 মিলিমিটার এইচজি। ম্যাক্সিমাম কত প্রেসার হয়? 20-25 এরকম হয়। তো 30 মিলিমিটার এইচজি যদি বেশি হয় তাহলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তো 30 মিলিমিটার বুঝবো কি করে? কি করে বুঝবো? এটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য থিং। পালসেশন ঠিক থাকবে কিন্তু ভেনাস প্রমিনেন্স ডেভেলপ করে যাবে, দ্যাটস মোর দ্যান এনাফ। তো প্রথম তোমরা চেষ্টা করবে কম ইয়ে করার, তাহলে তোমাদের আইডিয়াটা আস্তে আস্তে ডেভেলপ করবে। প্রথমে যদি বেশি করে দেয় সারা জীবনে বুঝতে পারবে না হুইচ ওয়ান ইজ দ্য অপটিমাম প্রেসার। তো প্রথমে লো প্রেসার দিয়ে চেষ্টা করবে, যে প্রেসারে অপটিমাম ভেনাস এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে সেই প্রেসারে তুমি বুঝতে পারবে দিস ইজ অপটিমাম প্রেসার। তাহলে টুর্নিকেট বাঁধবে, টুর্নিকেট বাঁধার পরেও স্পেশালি কাদের আমাদের আইভি ফ্লুইড দিতে হচ্ছে? যাদের অলরেডি হাইপোভলিমিয়া আছে, তো তাদের ভেন পাওয়া খুব মুশকিল হয়। ট্রুলি স্পিকিং দুটো কারণে মুশকিল হয়, একটা হলো ভলিউম কমে গেছে, আর একটা কারণ হয় যখনই ভলিউম কমে যায় তখন সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, তাহলে সোডিয়াম এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বাড়বে, তারা কি পেরিফেরাল ভাসোকনস্ট্রিক্টর, তাহলে পেরিফেরাল কোল্ড ক্লামি স্কিন পাবে, সেখানে সমস্ত ভেন পুরো ফ্ল্যাট করে থাকবে, কিচ্ছু বুঝতে হবে। সো ইট ইজ সো ডিফিকাল্ট। সো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, যে টুর্নিকেট বাঁধার পরে পেশেন্টটা কে মুঠি করতে বলতে পারি বারবার, তাহলে ব্লাড তো সিস্টোলিক বারবার আসছে, তাহলে ওখানে যে ইন্টারনাল যে ভেনাস সার্কুলেশন সেখান থেকে যে ব্লাড গুলো যাচ্ছে যদি আমি কম্প্রেস করি সেগুলো সুপারফিশিয়ালি চলে আসবে, তাহলে সুপারফিশিয়াল ভেনাস ড্রেন করবে, তখন আমাদের ভেনগুলো অনেক সময় প্রমিনেন্ট হয়। সো দিস আর দ্য ওয়ে টু মেক দ্য ভেন মোর প্রমিনেন্ট। তাহলে একটা হলো টুর্নিকেট বাঁধা, এটা ম্যাক্সিমাম সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমাদের লাগে। আর 2 নম্বর হলো একটা আমরা বল দিয়ে দিই, সে বলটা দিয়ে ও বারবার এরকম কম্প্রেস করলে ভেনটা আরো এনগেজ হতে পারে, ঠিক আছে? এরপরেও যদি ভেন খুঁজে না পাও তখন কি করবে? ভেনিসেকশন করা যেতে পারে, ঠিক আছে? তাছাড়া ভেনিসেকশন তারপরে বা সেন্ট্রাল লাইন সেগুলো করতে পারি, সেন্ট্রাল লাইন ইনসেশন করতে পারি। সেন্ট্রাল লাইনে অনেক সুবিধা আছে, যে কোনো যদি পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করে তাহলে আমরা ড্রাগগুলো ডাইরেক্টলি দিতে পারবো, পেশেন্টকে ফ্লুইড তাড়াতাড়ি দিতে পারবো, যদি হাইপোক্যালিমিয়া থাকে তাহলে ডাইরেক্টলি কেসিল হায়ার কনসেন্ট্রেশনে দিতে পারবো, তাহলে সেন্ট্রাল লাইন করতে পারি। বা যদি আমরা ফরচুনেট হই, তোমরা যখন ইন্টার্নশিপ করবে তখন যদি আমাদের ট্রান্স ইলুমিনেটিং কিছু ডিভাইস আছে বা ইভেন আল্ট্রাসাউন্ড আছে আমাদের বেড সাইডে, আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা ভেনটা দেখতে পাই, সুপারফিশিয়াল স্ট্রাকচারটা খুব আরামসে হাই ফ্রিকোয়েন্সি ইউজ করবে, হাই ফ্রিকোয়েন্সি ইউজ করলে তো তুমি টিস্যু আলাদা আলাদা বুঝতে পারবে, তাহলে যদি ভেন ফ্ল্যাটও থাকে তাও তুমি দেখতে পাবে, ঠিক আছে? তাহলে বাই আল্ট্রাসাউন্ড গাইডেন্স তুমি করতে পারো বা ট্রান্স ইলুমিনেটিং কিছু ডিভাইস আছে এই ছবিটা, ঠিক আছে? এটা ইনফ্রারেড একটা ভেনটা দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো এরকম কিছু ইনস্ট্রুমেন্ট যদি আমাদের এখানে থাকে তাহলে সেটা সুবিধা হবে। এটা কোথায় লাগবে? বেসিক্যালি পেডিয়াট্রিক্সে লাগবে আর ক্রিটিক্যাল কেয়ারে লাগবে, তাই না? পেডিয়াট্রিক্সে খুব ভেন পাওয়া মুশকিল হয়, তাদের এটা লাগে, আমাদের আছে, মানে কলকাতাতেও আছে, বেশ কিছু সেটআপে আছে। আর দেখো কোন ক্যানুলা লাগানো হচ্ছে এখানে, ইয়েলো, কত গেজ? 24 তো ডেফিনেটলি পেডিয়াট্রিক পেশেন্ট, বুঝতে পারছো, ঠিক আছে? তো এই ট্রান্সইলুমিনেশন বা আমরা ইনফ্রারেড ডিভাইস ইউজ করতে পারি টু গেট ভেনাস অ্যাক্সিস। আচ্ছা, কমপ্লিকেশন কি হতে পারে? হ্যাঁ, অলওয়েজ, হ্যাঁ এটা ভুল হয় অনেক সময়, আমাদের এখানে হয়েছিল এইভাবে ক্যানুলা লাগিয়েছে, এইভাবে কোনো নোভিস ইন্টার্ন বা নোভিস কোনো সিস্টার এইভাবে ক্যানুলা লাগিয়েছে, এইভাবে ক্যানুলা লাগালে হবে? হবে না, ইট উইল বি এগেইনস্ট দ্য ফ্লো হয়ে যাবে, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম যে জিনিসগুলোর রিয়াকশন, লোকাল রিয়াকশন, সেটা কি পাংচার সাইটে হবে। তো আমরা যদি ভেনটাকে এখানে পাংচার করি, তারপর আমরা সামনের দিকে আরো এগিয়ে দিচ্ছি, যে এইখানে অ্যাকচুয়াল ফ্লুইডটা আরো ডিস্টালি যাচ্ছে, তাই না? আরো প্রক্সিমালি যাচ্ছে, সেক্ষেত্রে এই জায়গাটা ব্লক হওয়ার কোনো চান্স নেই। কিন্তু যদি উল্টোটা করি তাহলে ভেনাস রিয়াকশনটা তো এই জায়গাটাই হবে, তাহলে এখান থেকে ফ্লুইড যাবে, রেট্রোগ্রেড যাবে না। তো এই রেট্রোগ্রেড পাংচার কখনো করো না, ঠিক আছে? কখনো কখনো ব্লক হয়ে যায়, সেই ব্লকগুলো আমরা হেপারিনাইজ সলিউশন দিয়ে খুলে দিতে পারি, বা ফ্লাশ করলে সোডিয়াম নর্মাল স্যালাইন সলিউশন দিয়ে আমরা ফ্লাশ করেও ব্লকটা অনেক সময় করতে পারি। এবারে কি করে বুঝবো ডাবল পাংচার হয়ে গেছে? ডাবল পাংচার মানে হলো ভেইনের একটা ওয়াল লুমেন আর একটা ওয়াল পাংচার হয়ে নর্মাল টিস্যু, সাবকিউটেনিয়াস টিস্যু বা ইন্ট্রামাসকুলার টিস্যুতে চলে এসেছে। তাহলে প্রথম কথা হলো প্লাজমিক চেম্বারে ব্লাড আসবে না। তারপরেও যদি কেউ জোর করে, ধরো নাও তোমার ইন্টার্নশিপ চলছে, যেগুলো অ্যাকচুয়াল সিনারিও হয়, একটা আইভি ক্যানুলা করতে বলেছি সিস্টার, তোমার ডিউটি 8টার সময় শেষ,
7:55 বলেছে, পরে ওর ডিউটি আছে, তোমার আগের ডিউটি আছে, তুমি জাস্ট তোমার কি দেখানো দরকার যে হ্যাঁ আইভি কানুনটা আছে এখানে, তুমি জাস্ট ঘুষে দিয়ে চলে এসেছো। এবার তারপরে সিস্টার যে গেছে, এই ডক্টর বাবু যাচ্ছে না, তাহলে আবার ওটাকে বের করে তোমার যে পরের ইন্টার্ন তাকে করতে হবে। দিস ইজ রিয়েল লাইফ সিনারিও, হয় এরকম, এরকম কেউ করবে না, ঠিক আছে? তোমার কাজ তোমাকেই করে যেতে হবে, সেটা 7:59 হয় সেটাও করতে হবে, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি করিনি, মানে আমাকে করা হয়েছিল, যাই হোক। তো অবভিয়াসলি তোমাকে এনশিওর করতে হবে যে এটা ইনসাইড দ্য ভেনাস আছে। কিভাবে এনশিওর করবে? নর্মাল স্যালাইন, সিম্পল নর্মাল স্যালাইন তুমি এখানে অ্যাটাচ করে পুশ করবে, 5 সিসি, মোর দ্যান এনাফ। 5 সিসি যদি দাও, তাহলে যদি ইন্ট্রাভেনাস যায় তাহলে কোনো পেন হবে না, কোনো সোলিং ডেভেলপ করবে না। কিন্তু যদি সাবকিউটেনিয়াস প্লেনে থাকে তাহলে প্রথম কথা হলো পেশেন্ট চেঁচাবে, ঠিক আছে, ব্যথা হবে খুব। আর যদি পেশেন্ট আনকনসিয়াস হয় তাহলে তুমি দেখবে লোকাল সাইডটা ফুলে গেছে। হ্যাঁ, খুব ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন, লোকাল সাইড ফুলে গেছে, তোমাকে বের করতে হবে। তোমার আশপাশে পেশেন্টের বাড়ির লোক আছে, এখানে সিস্টার যে ওয়েট করছে ওষুধপত্র নিয়ে, আর তুমি ফেলিওর হই, এটা খুব কমন সিনারিও হয়। তো অসুবিধা নেই, একদম ঠান্ডা মাথাতে আবার সেখান থেকে বের করে অন্য একটা জায়গাতে নতুন করতে হবে। সেটা দিয়ে না করলেও নতুন একটা আইভি কানুনটা দিয়ে সেটা দিয়ে করা উচিত, কারণ একবার করার পরে এই স্টিলেরটা ব্লান্ট হয়ে যায়, একবার করার পরে স্টিলেরটা ব্লান্ট হয়ে যায়, এত সূক্ষ্ম থাকে। দ্বিতীয়বার যদি আবার ওই স্টিলেরটা দিয়ে করতে যাও তাহলে খুব পেন হয়, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করবো, আর আবার নতুন ক্যানুলা নিয়ে সেকেন্ড ট্রায়াল করবো। তাহলে কমপ্লিকেশন অলরেডি আমরা বলেছি, আর্টেরিয়াল পাংচার হয়ে যেতে পারে ভুল করি। আর্টেরিয়াল পাংচার হলে একটু রিস্ক আছে, কারণ এখানে আর্টারি আছে, তার পাশে ভেন আছে। এবার প্রথম করতে গিয়ে কি তুমি ভেনে করতে গিয়ে আর্টারিতে আরো বেশি, যদি অ্যাঙ্গেলটা ধরো এরকম না হয়ে এরকম হয়ে যায়, তাহলে ডাইরেক্টলি আর্টারি থেকে হিট করবে, হয়তো ভেন ছিলই না। বা এলডারলি পেশেন্টের ক্ষেত্রে কি হয়, ভেনাস ওয়ালটাও শক্ত হয়ে যায় এবং সাবকিউটেনিয়াস ফ্যাট লস হয়ে যায়, তাহলে ভেনটা কি নড়ে বেড়াবে। তুমি দেখছো এখানে আছে, পুশ করতে গেছো, দেখছো ভেন্ট হয়ে এলে ওই দিকে চলে যাচ্ছে। গঙ্গার নদী খাত যেরকম চেঞ্জ হয়ে যায় তেমনি তোমার ভেনাস ফ্লোরে ট্র্যাক্ট চেঞ্জ হয়ে যাবে এলডারলি বয়সে। সেক্ষেত্রে তোমাকে ভেনটাকে ফিক্স করতে হবে, স্কিনটাকে চাপটা করে ধরে ফিক্স করতে হবে, তারপরে ঢোকাতে হবে, তারপরে অনেক সময় ডাবল পাংচার হয়ে যায়, ঠিক আছে? এই আর্টেরিয়াল যদি পাংচার হয় তাহলে আমাদের একটু কশাস থাকতে হয়, কারণ আর্টেরিয়াতে কি প্রেশার অনেক বেশি, কোথায় 25 মিলিমিটার এজি আর কোথায় 120। তাহলে যদি এটা সরিয়ে দিই সঙ্গে সঙ্গে ওই জায়গাটা হিমোটোমা ডেভেলপ করবে, তাহলে আমাদের অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস ওই জায়গাটায় প্রেশার দিয়ে ধরে থাকতে হবে, অনেক কাজ বেড়ে গেল, তাই তো? কম্প্রেশন দিয়ে ধরে রাখতে হবে। তারপরে তুমি যতক্ষণ হেমোস্ট্যাসিস এনশিওর করছো ততক্ষণ পর্যন্ত ওই সাইড ছেড়ে যেতে পারবে না, পেশেন্টের কাছেই তোমাকে থাকতে হবে, নিজেকে এনশিওর করতে হবে যে হ্যাঁ আর ওখানে লোকাল কোনো সোয়েলিং ডেভেলপ করছে না। তারপরে তুমি অন্য জায়গাতে অন্য কাউকে, অন্য বন্ধুকে বলো অন্য হাতে ট্রাই করতে, কিন্তু ওই হাতটাকে তোমাকে সিকিউর করতেই হবে। আর্টেরিয়াল থ্রম্বোসিস হলে পেশেন্টের গ্যাংগ্রিন হতে পারে, মাঝে মাঝে তোমরা নিউজে পড়বে ক্যানুলা করতে গিয়ে হাত কেটে বাদ দিতে হয়েছে। তো এই সমস্ত ভুলগুলো এই কারণেই হয়, যদি না তোমরা সতর্ক হও। তারপরে কম্পার্টমেন্ট সিনড্রোম, এক্স্যাক্টলি কম্পার্টমেন্ট সিনড্রোম তোমার হয়তো কি কারণে হয় কম্পার্টমেন্ট সিনড্রোম? এই কারণে হয় যেটা বললাম, যে তোমার বন্ধু চ্যানেল করে চলে গেছে সাবকিউটেনিয়াস, এবার যে সিস্টার তার 9টার সময় ডিউটি শেষ হয়ে যাবে, ও আইভি ফ্লুইড লাগিয়ে চলে গেছে, লোকাল সোয়েলিং ডেভেলপ করেছে, সাবকিউটেনিয়াস টিস্যু এনগলজ হয়ে গেছে, পুরো কম্পার্টমেন্টে প্রেসার বেড়ে গেছে, অ্যান্ড আলটিমেটলি ব্লাড প্রেসার লো হয়ে গেছে। অলরেডি পেশেন্টের হাইপারটেনশন আছে ধরে নাও, তারপরে যদি একটা সাবকিউটেনিয়াস টিস্যুতে প্রেসার বেড়ে যায় তাহলে ব্লাড ফ্লো আরও স্লাগিশ হয়ে যাবে, দিস উইল লিড টু ডিসচাল ইসচেমিয়া, তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোম করতে পারে। তো দিস আর এক্সট্রিম কেয়ারলেসনেস অ্যান্ড ইররেসপন্সিবল ওয়ার্ড, সেটা কখনো আমরা করবো না, ঠিক আছে? স্কিন অ্যান্ড সফট টিস্যু নেক্রোসিস, যদি কোনো স্পেসিফিক কোনো ড্রাগ যেগুলো এক্সট্রিমলি ইরিটেটিং লাইক পটাশিয়াম ক্লোরাইড, আইডিয়ালি আমরা পেরিফেরাল ভেনাস ক্যানুলা দিয়ে দিই না, তবুও লোয়ার রেটে লাইক 10 মিলি ইকুইভ্যালেন্ট পার আওয়ারে আমরা দিতে পারি, কিন্তু সেটা যদি কখনো ডাবল পাংচার হয়ে অন্য জায়গাতে চলে যায় প্রচণ্ড জ্বালা করে, সেক্ষেত্রে একটা টিস্যু রিয়াকশনস হতে পারে বা নেক্রোসিসও হতে পারে। বা সেপট্রাক্সোন, একটা কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক, ইট ক্যান ইটসেলফ ক্যান কজ দিস থিং, মানে প্রচণ্ড জ্বালা করতে পারে এবং সেই অনুযায়ী রিঅ্যাক্টিভ একটা চেঞ্জেস করতে পারে। সো দিস আর অল অ্যাবাউট পেরিফেরাল আইভি ক্যানুলা। এনি কোয়েশ্চেন টিল নাও? কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা শুরু করি।
ঠিক আছে, তার এরপরে আমরা পেশেন্টের কি করেছি, পেশেন্টের ইউরিন আউটপুট আমরা আইভি ক্যানুলা দিয়ে আইভি ফ্লুইড দিয়ে দেবো। এবার আইভি ফ্লুইড দিয়ে পেশেন্টের রেনাল শাটডাউন হলো নাকি রেনাল আউটপুট ইমপ্রুভ করলো সেটা জানার জন্য কি করব, একটা ক্যাথেটারাইজ করব পেশেন্ট। তাহলে আমরা ক্যাথেটার পড়াবো। সেই ক্যাথেটারটা কি ক্যাথেটার, এই রাইলস টিউব, ফলিস ক্যাথেটার, আমরা ফলিস ক্যাথেটারাইজেশন করব। রাইলস টিউবও পড়াতে পারি, তো বেশি জরুরি আগে ফলিস ক্যাথেটার পড়াবো। যতক্ষণই তুমি আইভি ফ্লুইড দিবে ততক্ষণই তুমি আউটপুট মেজার করতে শুরু করবে, তাহলে আমাদের ফলিস ক্যাথেটার পড়াতে হবে। ঠিক আছে, সো দিস ইজ ফলিস ক্যাথেটার। এখানে কোনটা ফলিস ক্যাথেটার চিনতে পারছো? ঠিক আছে, পরীক্ষার হলে ভীষণ গোলায়, মেডিসিনের পরীক্ষা ইজ রিয়েলি টাফ। তোমরা এই সিম্পল জিনিসগুলো এখন যেটা অ্যাপারেন্টলি সো ইজি মনে হচ্ছে, পরীক্ষা হলে দেখবে ফলিস ক্যাথেটার বললাম তুমি রাইলস টিউব তুলে ধরলে। এটা হয়েছে, এই পরীক্ষাতে হয়েছে। ঠিক আছে, তো এই ভুলটা করো না। ঠিক আছে, সো মাথা ঠান্ডা রাখতে, বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে খুব দরকার মাথা ঠান্ডা রাখা। সো দিস ইজ ফলিস self-retaining catheter with dual canal, তাই তো, ডুয়াল পোর্ট, দুটো পোর্ট ওয়ালা এটা ফলিস ক্যাথেটার। এর আগে আমরা কি ইউজ করতাম, ফলিস ক্যাথেটার আবিষ্কার হওয়ার আগে সিম্পল রাবার ক্যাথেটার ইউজ করতাম, আমরা স্টিলের ক্যাথেটার ইউজ করতাম। স্টিলের ক্যাথেটার ছেলেদের ইন্ট্রোডিউস করা পসিবল? নো ওয়ে, নট পসিবল। এরকম টর্চার্স কোর্স না। ফিমেলের ক্ষেত্রে 4 সেন্টিমিটার ছোট, সেক্ষেত্রে আমরা স্টিলের ক্যাথেটার ইউজ করি। মেডিকেল কলেজে বা যেগুলো একদম পুরনো হসপিটাল সেগুলোতে এখন স্টিলের ক্যাথেটার পাওয়া যায়। ঠিক আছে, এরকম বাঁকানো একটা ছোট্ট নল আর তার একটু ধরার একটু জায়গা আছে। সো স্টিলের ক্যাথেটার করতাম। এখন আমরা কি করি, সবাই ইন মোস্ট কেসেস আমরা ফলিস বাইওয়ে বা ট্রিপল ওয়ে ক্যাথেটার অনেক সময় আমাদের দরকার হয় ফর ইরিগেশন পারপাস। যদি আমাদের ব্লাডারকে ইরিগেট করতে হয়, ইরিগেশন মানে কি, ইরিগেশন মানে ধোয়া, জলসেচন, সেটাকে ইরিগেশন ডিপার্টমেন্ট বলে। তো ব্লাডারকে যদি আমাদের কোনো যদি পেশেন্টের হেমারেজ হয়, ব্লাডার হেমারেজ হয়, তাহলে কন্টিনিউয়াসলি আমাদের ব্লাডটাকে ড্রেন করতে হবে, না হলে ওখানে ক্লট ফর্ম হবে, দিয়ে আরো এই জায়গাগুলো যে পোর্টগুলো সেগুলো ব্লক করে দেবে। ঠিক আছে, আমরা ডিটেলসে আসছি পার্টসে। সো সব থেকে প্রথমে আইডেন্টিফিকেশন, দিস ইজ আ ফলিস সেলফ রিটেনিং ক্যাথেটার, ইউরিনারি ক্যাথেটার উইথ টু ওয়ে বা বাই ওয়ে ইউরিনারি ক্যাথেটার বলতে পারো। আচ্ছা, অফ সাইজ তো এখানে লেখাই আছে, আলাদা করে তোমাকে পড়তে হবে না। ঠিক, কালার ম্যাচ পরে আসছি। তো এখানে দিস ইজ 12 ফ্রেঞ্চ, ওটা কি ছিল, গজ বা গেজ, এটা হলো ফ্রেঞ্চ, ওটা গজে মাপি, এটা ফ্রেঞ্চে মাপ। এই ফ্রেঞ্চের কিছু কোয়েশ্চেন হয় ফ্রেঞ্চ থেকে, এমসিকিউ আছে, প্র্যাকটিক্যালও আমি ধরি। তো ফ্রেঞ্চ কাকে বলে সেটা আমরা একটু পরে আসছি। সো এখানে পার্টস, এবারে ডেসক্রিপশন আসছি প্রপার। সো পার্টসের মধ্যে কি কি আছে, একটা আছে ব্লাডার ওপেনিং, সে ব্লাডার ওপেনিং কি টিপে না, সাইডে আছে, দেখো আই দেখতে পাচ্ছ একটা চোখের মতো জিনিস সাইডে, তাহলে দিস ইজ দ্য ব্লাডার ওপেনিং। টিপে নেই, কেন টিপে নেই, হ্যাঁ, প্রথম কথা হলো ইন্ট্রোডিউস করতে গেলে হিন্ড্রেন্স হবে যদি টিপে থাকে। দ্বিতীয় কথা, আমরা ইন্ট্রোডিউস করার আগে অ্যানাস্থেটাইজ করার জন্য পুরো ইউরোথ্রাকে লিগনোকেইন জেল দিয়ে পুশ করি, তাহলে সেই লিগনোকেইন জেলটা এখানে ঢুকে যাবে। তারপরে যত বেশি ইন্ট্রোডিউস করবো তত বেশি লিগনোকেইন জেল থ্রু আউট দ্য লেন্থ চলে আসবে, তাহলে ইউরিন আসতে প্রবলেম হবে। ঠিক আছে, এখানেও লিগনোকেইন জেল আসে, কিন্তু যেহেতু সাইডে তো খুব বেশি ভেতরে ঢোকে না, আমরা একবার ফ্লাশ করলে চলে আসে, কিন্তু যদি সামনে হতো তাহলে পুরোটাতেই চলে আসতো, অসুবিধা হতো। তো সেই কারণে আমাদের সামনেটা ব্লান্ট রাখা হয়েছে, দুই সাইডে পোর্ট রাখা হয়েছে। আচ্ছা, তারপরে এখানে একটা সোয়েলিং আছে, কেঁচো দেখেছো, কেঁচোর একটা বিশেষ অর্গান ছিল, পুরো কেঁচোর শরীর একটা ডায়ামিটারের আর ওইটুকু একটু মোটা ডায়ামিটারের, যেখানে জেনিটাল রিজন থাকে কেঁচো। তো ঠিক তেমনি এইখানে কেঁচোর মতো একটা ছোট্ট সোয়েলিং আছে। এই সোয়েলিংটা কিসের জন্য, এইখানে বেলুন আছে, একটা ডিফ্লেটেড বেলুন আছে। এবার যদি এই সিরিঞ্জ আছে আইবি, বেলুনটা তোমাদের দেখানোর খুব ইচ্ছা ছিল। আচ্ছা, যদি আমরা সিরিঞ্জ দিয়ে ফোলাই তাহলে সেই বেলুনটা ফুলে যাবে। সো দিস ইজ দ্য বেলুন। কি বেলুন বলে, জাস্ট বেলুন, এনিওয়ে। আচ্ছা, এখানে দুটো পোর্ট আছে, দুটো পোর্টের কাজ কি,
একটা হলো ইউরিন ড্রেন করা, বা ব্লাডারের ভেতরে যদি আমরা কোনো ব্লাডার ওয়াশ দিতে চাই তাহলে এখান দিয়ে দিতে পারি, বা ইউরিনটা বেরোতে পারে। আর এই পোর্টটা কিসের জন্য? এই পোর্টটা বেলুন ফোলানোর জন্য বা ডিফ্লেট করার জন্য। ঠিক, বেলুন ফোলানোর জন্য বা ডিফ্লেট করার জন্য। বেলুন, এখানে একটা ভালভ আছে, কারণ ভালভ না থাকলে এই তো বেলুন, এটা তো একটা পজিটিভ প্রেসার থাকে, তাহলে ভালভ না হলে তো এমনি এমনি হাওয়া বেরিয়ে চলে আসবে। সেই কারণে এখানে একটা ভালভ রাখা থাকে, একটু তোমাকে পুশ করে জোরে চাপতে হয় তাহলে ভালভটা খোলে। জাস্ট লাইক আমাদের সাইকেলের টায়ারে পাম্প দিয়েছো, তাহলে একটু পুশ করে ঢোকাতে হয় তারপরে ওপেন হয়, কন্টিনিউয়াস হয়। গাড়ির টায়ারে একই রকম ব্যাপার, তো একটু পুশ করে ঢোকাতে হয় তারপরে এয়ারটা ঢোকাতে হয়, ঠিক আছে? বা ডিফ্লেট করার সময় পুশ করে তারপরে টানতে হয়, ঠিক? তো দিস ইজ দ্য বেলুন পোর্ট, রাইট? এখানে বিভিন্ন টাইপসের আছে, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। এখানে 3 ওয়েটা দেখানো হয়েছে, দেখো, ঠিক আছে? এখানে ক্রস সেকশনে দেখানো হয়েছে ইউরিনারি ড্রেনেজ, বেলুন ইনফ্লেশন। এনিওয়ে, তাহলে অতটা ইম্পর্টেন্ট নয়। এইখানে বিভিন্ন সাইজ আছে, এই সাইজগুলো খুব একটা মনে রাখার দরকার হয় না, কারণ আমরা ডাইরেক্টলি সাইজ দেখেই বলি পেশেন্টকে, সিস্টারজিকে বলি, স্টাফকে বলি। এটা 12 ফ্রেঞ্চ আছে। কোনো পেশেন্ট যদি বুড়ো হয়, 85 ইয়ার্স, আজকে একটা পেশেন্ট দেখলাম আউটডোরে, তার প্রস্টেটিক সাইজ হলো 70 সিসি, নর্মাল প্রস্টেটিক সাইজ 20 সিসি, 4 ডবল হয়ে গেছে। ওই 4 ডবল বাইরের দিকে হয়েছে, ভেতরের দিকে হতে পারে, তাহলে ইউরেথ্রা কি সরু হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি যদি যত মোটা ইউজ করবে তত বেশি রেজিস্ট্যান্স পাবে, সেক্ষেত্রে আমরা মোটা দিতে পারবো না, তখন আরো বেশি আমাদের সরু দিতে হবে। এবার প্রবলেম হয় যত সরু দেবো তত তার স্ট্রেংথ কমবে, তখন প্রবলেমটা হয়। এনিওয়ে, তো ওই কারণে আমাদের বেসিক্যালি এজ স্পেসিফাইড ডিফারেন্ট টাইপসের আমরা ক্যাথেটার ইউজ করি। বাচ্চাদের ক্ষেত্রে একরকম, বড়দের ক্ষেত্রে যত বড় হবে, যত ইউরেথ্রাল ডায়ামিটার বাড়বে, তত বেশি আমরা বেশি ডায়ামিটারের ইউজ করব। এখানে কি ডায়ামিটার যত বাড়বে ফ্রেঞ্চ তত বাড়বে না কমবে? ফ্রেঞ্চ তত বাড়বে। ওকে, তো গ্রে হলো 10, হোয়াইট হলো 12, এটা কত তাহলে? 12 ফ্রেঞ্চ। কত লেখা আছে? 12 ফ্রেঞ্চ। এটা কত? গ্রিন কত? 14 ফ্রেঞ্চ। দিস ইজ 14 ফ্রেঞ্চ, ঠিক আছে? এগুলো আমার মনে থাকে না, পরীক্ষার আগে তোমরা একবার মুখস্থ করে যাবে, ঠিক আছে? বেসিক্যালি মোস্ট কমনলি এটা ইউজ হয় না, এটা পেডিয়াট্রিক্সে ইউজ হয়, এটা ইউজ হয় না, এইটা ইউজ হয়। আমরা ইউজুয়ালি গ্রিন বা অরেঞ্জ সেগুলো ইউজ করি। অরেঞ্জটা হলো 16, তাহলে হয় 14 বা 16 ফ্রেঞ্চের আমরা ইউজ করি। আর যদি বাচ্চা হয় তাহলে আমরা গ্রে বা হোয়াইট ইউজ করি। পেডিয়াট্রিক ওয়াজে ইউজুয়ালি হোয়াইটই ইউজ হয়, 12 ফ্রেঞ্চ, ঠিক আছে? এখানে এবারে সাইজ গাইড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সাইজ গাইড, 1 ফ্রেঞ্চ ইজ ইকুয়াল টু 1/3 মিলিমিটার ইন ডায়ামিটার। ফ্রেঞ্চ হলো একটা জাস্ট লেংথের একক, তাই তো? ইট ইজ আ ইউনিট অফ লেংথ, রাইট? সো 1 ফ্রেঞ্চ ইজ ইকুয়াল টু 1/3 millimeter, 1/3 millimeter, and therefore the French size can be converted to millimeter by diameter in millimeter is equal to French size divided by 3. তাহলে আমাকে বলো এই পেশেন্টটার 12 ফ্রেঞ্চ, 12 ফ্রেঞ্চ এটা হলো সাইজ, তাহলে ডায়ামিটার, এই ডায়ামিটার আউটার ডায়ামিটার হবে না ইনার ডায়ামিটার হবে? আমরা ইউরিনের তো ফ্লো মাপি না ওইভাবে, আমরা ইউরেথ্রা সাইজ দেখে ইউরিনের ক্যাথেটারে ঢোকে, তাহলে আউটার ডায়ামিটার বেশি ইম্পর্টেন্ট। সো আউটার ডায়ামিটার উইল বি 12/3 সমান 4 মিলিমিটার। এখানে কত লেখা আছে? 4 মিলিমিটার, ঠিক? সো দ্য ডায়ামিটার ইজ 4 মিলিমিটার। নাও আমরা যদি আউটার সার্কামফারেন্স ভাবি, আউটার সার্কামফারেন্স, তাহলে কত হবে? 2 পাই আর, তার মানে পাই ইন্টু 2r, মানে পাই ইন্টু ডি। না না না, ফ্রেঞ্চটা ছোট, সোয়াটার এরকম না, ফ্রেঞ্চটা ছোট। উপরেরটা, আচ্ছা উপরেরটা দাঁড়াও, 1 ফ্রেঞ্চ ইজ ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ উপরেরটা ভুল আছে, আই এম সরি, উপরেরটা ভুল আছে, নিচেরটা ঠিক, এইটা ঠিক, ঠিক আছে? তাহলে ডায়ামিটার ইন মিলিমিটার, আই এম সরি উপরেরটা ভুল লিখেছি, ডায়ামিটার ইন মিলিমিটার ইজ ইকুয়াল টু ফ্রেঞ্চ সাইজ ডিভাইডেড বাই 3, ঠিক আছে? তাহলে আউটার সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু 3.14 ইনটু ডায়ামিটার, তাই তো? এবারে এটা মোরালেস আমরা কি বলতে পারি? 3 ইনটু ডায়ামিটার,
এবার ডায়ামিটার যদি আমাদের 4 মিলিমিটার হয় তাহলে আউটার সার্কামফারেন্স কত হচ্ছে 12 মিলিমিটার। বুঝতে পারলে? তাহলে বেসিক্যালি ফ্রেঞ্চ সাইজ যদি আমরা ফ্রেঞ্চে বলি তাহলে যত ফ্রেঞ্চ হবে সেটা ইকুয়াল টু আউটার সার্কামফারেন্স ইন মিলিমিটার হবে। এই কথাটা বোঝা গেল? ফ্রেঞ্চ হলো সাইজের একক। হ্যাঁ আমি বলছি ফ্রেঞ্চ হলো সাইজের একক, বেসিক্যালি এটা লেংথের একক, এটা সার্কামফারেন্স ওইসব কিছু ব্যাপার না। এবারে দেখা যাচ্ছে যে 1 ফ্রেঞ্চ ইজ ইকুয়াল টু 1/3 মিলিমিটার। 1 মিলিমিটারের 3 ভাগের 1 ভাগ হলো 1 ফ্রেঞ্চ, ঠিক আছে? সেটা আউটার ডায়ামিটারকে ডিনোট করছে। এবারে যদি আমরা সেই ফ্রেঞ্চের জায়গায় মিলিমিটার বসিয়ে দিই তাহলেই সেটা আউটার সার্কামফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি 12 ফ্রেঞ্চ হয় তাহলে এই যদি আমরা বলি আউটার সার্কামফারেন্স কত, তাহলে 12 মিলিমিটার এন্ড ডায়ামিটার কত 12 ডিভাইডেড বাই 3 মানে 4 মিলিমিটার। তাহলে এই পেশেন্টের সরি এই ক্যাথেটারের সাইজ কত 14 ফ্রেঞ্চ, তাহলে আউটার সার্কামফারেন্স কত 14 মিলিমিটার, আউটার ডায়ামিটার কত 14 ডিভাইডেড বাই 3 তাহলে কত হচ্ছে, কত লেখা আছে 4.7 মিলিমিটার। বোঝা গেল? এই জিনিসগুলো থেকে অনেক কোশ্চেন করে, খুবই ভেগ জিনিস কিন্তু কোশ্চেন করা হয় আর কি, মানে খুব চারিয়ে কোশ্চেন করে। এনিওয়ে এটা ভুল এটা এই কালোটাই ঠিক, ঠিক আছে? আমি পরে এডিট করে দেবো। ওকে, সো নাও কামিং টু ইন্ডিকেশন প্রসিডিওর পড়াতে দেরি হয়ে যাবে আজকে, ঠিক আছে? আজকে থাক, ঠিক আছে? পরের দিন আমরা প্রসিডিওর পরে যাব, ঠিক আছে? ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন সেগুলো ডিসকাশন করব। এখানে অনেক কিছু বলার আছে অ্যাকচুয়ালি, অনেক ফিজিক্স আছে, অনেক কেমিস্ট্রি আছে, ক্রিস্টালাইজেশন আছে। ক্রিস্টালাইজেশন জানো তো কি কোএফিশিয়েন্ট ছিল? ক্রিস্টালাইজেশন কোএফিশিয়েন্ট কি ছিল, কি গুণাঙ্ক ছিল? কে এস নট কাপ্পা, কে এস কোএফিশিয়েন্ট বলা হতো না। কোন একটা সলিউশনে ক্রিস্টালাইজ হওয়ার প্রবণতা বা কি বলো প্রেসিপিটেট হওয়ার প্রবণতা মাপা যেত। যাক, এটা টোটাল পুরো কেমিস্ট্রি, ঠিক আছে? তো কেমিস্ট্রি, ফিজিক্স, এরোডাইনামিক্স, ফ্লুইড ডাইনামিক্স সব কিছু লাগবে। তো একটু আমরা পরের দিন ডিসকাশন করবো, ঠিক আছে?